জুলাই মাসের একটা বিকাল বেলা দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াদ শহরের একটি ব্যস্ত আবাসিক অ্যাপার্টমেন্ট। বাইরে স্বাভাবিক জীবনের গুঞ্জন থাকলেও একটি বন্ধ ফ্ল্যাটের চার দেওয়ালের ভেতরে তখন বিরাজ করছিল একটা গা ছমছমে নীরবতা। খবর পেয়ে সেই ফ্ল্যাটে যখন পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা প্রবেশ করেন তখন ঘরের পরিবেশ দেখে অভিজ্ঞ তদন্তকারীদেরও স্তব্ধ হয়ে যেতে হয়েছিল। শোবার ঘরের মেঝেতে ভেসে যাচ্ছিল আর সেখানে নিথর অবস্থায় পড়েছিলেন একজন মধ্যবয়সী পুরুষ, আর ঠিক তার পাশেই মারাত্মক আহত অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন 8 বছর বয়সী একজন শিশু। কিন্তু এই বিভৎস দৃশ্যের থেকে সবচেয়ে চমকপ্রদ ছিল ঘরের অন্য এক কোণে ঘটে চলা একটা দৃশ্য। ঠিক সেই ভেজা মেঝের উপরে থাকা বিছানায় অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে শুয়েছিলেন এক নারী, যার চেহারায় কোনো ভয়, অপরাধবোধ বা উৎকণ্ঠার ছাপই ছিল না। পারিপার্শ্বিক এই মর্মান্তিক পরিস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে নিজের মুঠোফোনে শর্ট ভিডিও বা রিলস স্ক্রল করছিলেন, অর্থাৎ তিনি মোবাইলে রিলস দেখছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিথর হয়ে পড়ে থাকা ওই পুরুষ এবং আহত শিশুটি অন্য কেউ নন, তারা এই নারীরই স্বামী ও সন্তান। আর যে নারী বসে এই রিলস স্ক্রল করছিলেন তিনি ছিলেন একজন পেশাদার শিক্ষিত চিকিৎসক, একটি উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারে। কিভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো? পেশায় একজন চিকিৎসক হয়েও কোন মনস্তাত্ত্বিক জটিলতা তাকে এমন এক নিষ্ঠুর সিদ্ধান্তের দিকে ঠেলে দিল? তো চলুন এই ঘটনার আড়ালে থাকা প্রতিটি স্তরকে পর্যায়ক্রমে উন্মোচন করা যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলুন শুরু করা যাক। এই রোমহর্ষক ঘটনার মূল রহস্য অনুধাবন করতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর পেছনে, এই দাম্পত্যের অতীত জীবনের পটভূমিতে। এই ঘটনার প্রধান চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা, কর্ণাটকের একজন মধ্যবিত্ত অথচ শিক্ষা অনুরাগী পরিবারের সন্তান। পরিবারের পূর্ণ সমর্থনে তিনি অত্যন্ত সফলতার সাথে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করেন এবং তিনি পরবর্তীতে একজন চক্ষু বিশেষজ্ঞ হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। পড়াশোনা শেষ হতেই পারিবারিকভাবে একজন চিকিৎসকের সঙ্গেই তার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারস্পরিক মতবিরোধ এবং মানসিক দূরত্ব তৈরি হতে থাকে। প্রতিনিয়ত অশান্তির কারণে শেষ পর্যন্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এবং তাদের বিচ্ছেদও হয়ে যায়। অন্যদিকে কর্ণাটকের বেলগাভি জেলার একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন কিরণ, অর্থাৎ নিথর হয়ে পড়ে থাকা ওই মানুষটি। তো প্রতিকূল সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির সত্ত্বেও কেবল নিজের মেধা ও কঠোর পরিশ্রমে তিনি একজন অ্যানেস্থেসিওলজিস্ট, অর্থাৎ সজ্ঞান অজ্ঞান বিশেষজ্ঞ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পেশাগত জীবনে সফল হলেও কিরণের ব্যক্তিগত জীবনও প্রিয়াঙ্কার মতোই টানাপোড়েনের মধ্যে ভরা ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে ক্রমাগত বিরোধের জের ধরে তাদেরও শেষ পর্যন্ত আইনি বিচ্ছেদ ঘটে। তবে এই প্রথম বিবাহ বন্ধনের একটি স্মৃতি কিরণের সঙ্গেই রয়ে যায়, তাদের 4 মাসের শিশু সন্তান নিহিত। বিচ্ছেদের পর শিশু নিহিতের সম্পূর্ণ আইনি দায়িত্ব কিরণ নিজেই গ্রহণ করেন। 2016 থেকে 2017 সালের মাঝারি সময় জীবনের প্রথম অধ্যায়ে ব্যর্থতার পর প্রিয়াঙ্কা এবং কিরণ দুজনেই নতুন করে সংসার শুরু করার চিন্তাভাবনা করছিলেন। কাকতালীয়ভাবে একটি অনলাইন ম্যাট্রিমোনিয়াল অর্থাৎ বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় ঘটে। উভয়ই পেশায় ছিলেন চিকিৎসক এবং এই দুইজনের অতীতই একটি ব্যর্থ বৈবাহিক সম্পর্কের অভিজ্ঞতার মধ্য দিয়েই গেছিল। তাদের দুজনের এই পারস্পরিক মিল এবং মানসিক সমবেদনা খুব দ্রুতই তাদের দুজনকে ঘনিষ্ঠ করে তোলে। অবশ্য প্রিয়াঙ্কা জানতেন যে কিরণের প্রথম পক্ষের একটি সন্তানও রয়েছে
কিন্তু তবুও তিনি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আপত্তি জানাননি। উভয় পরিবারের সম্মতিতে শেষ পর্যন্ত অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং শুরু হয় তাদের জীবনের নতুন অধ্যায়, যেখানে নিহিতের সৎ মা হিসেবে প্রিয়াঙ্কা সেই পরিবারে প্রবেশ করেন। এবং বিয়ের পরপরই ডক্টর কিরণ এবং ডক্টর প্রিয়াঙ্কা এই দুজনই তাদের হাসপাতালের কাছাকাছি একটি ফ্ল্যাটে ভাড়া থাকা শুরু করেন। এদিকে কিরণ একজন সজ্ঞান এবং অজ্ঞানের ডাক্তার হওয়ার কারণে হাসপাতালের জরুরি প্রয়োজনে যে কোনো মুহূর্তে তার উপস্থিতি বাধ্যতামূলক। অন্যদিকে ডক্টর প্রিয়াঙ্কাও নিজের পেশাগত জীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলেন। তিনি একাধিক ক্লিনিকে এবং হাসপাতালে কনসালটেন্ট হিসাবে কাজ করতেন এবং নিয়মিত আই সার্জারি করতেন। পেশাগত দিক থেকে অর্থনৈতিক কোনো সংকটও ছিল না তাদের। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারের ভিতরের পরিবেশ বিষাক্ত হয়ে উঠতে শুরু করে। আর এই অশান্তির মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে কিরণের প্রথম পক্ষের সন্তান, অর্থাৎ সেই 8 বছরের শিশু নিহিত। প্রিয়াঙ্কা এবং কিরণ দুজনেই অত্যন্ত ব্যস্ত পেশায় নিয়োজিত থাকায় ঘরের কাজ এবং নিহিতের দেখভাল কে করবে তা নিয়েই শুরু হয় তীব্র দ্বন্দ্ব। প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দেন সৎ সন্তানের দায়িত্ব তিনি নিজের ঘাড়ে নেবেন না। অন্যদিকে ডক্টর কিরণ শান্ত প্রকৃতির মানুষ হওয়ায় কোনো রকমে সেই কথাগুলো এড়িয়ে নীরবে পরিস্থিতি সহ্য করার চেষ্টা করতেন। কিন্তু তার এই নীরবতা সমস্যাকে সমাধান না করে প্রিয়াঙ্কাকে আরও বেশি পরিমাণে উগ্র করে তোলে। কিরণের আত্মীয় স্বজনদের কাছ থেকে জানা যায় নিহিতের বয়স যখন মাত্র 4 মাস তখন নাকি তাকে একবার ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। অর্থাৎ প্রিয়াঙ্কা তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার সেই চেষ্টা বিফলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে নিহিত বড় হতে থাকলে তার প্রতি প্রিয়াঙ্কার আচরণ আরও প্রকাশ্যে রূপ নেয়। প্রিয়াঙ্কা মনে করতে শুরু করেন তাদের বিবাহিত জীবনের সমস্ত অশান্তির মূলই হলো এই শিশুটি। ধীরে ধীরে প্রিয়াঙ্কার মেজাজে চরম অস্থিরতা দেখা দেয়। ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিদিন কথা কাটাকাটি শুরু হয় এবং শুরু হয় মারাত্মকভাবে মনোমালিন্য। এমনকি হত্যাকাণ্ডের মাত্র 3 দিন আগেও তাদের মধ্যে তীব্র অশান্তি হয়, যেখানে প্রিয়াঙ্কা ডক্টর কিরণকে ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছিল। পারিবারিক কলহ এবং মানসিক দূরত্ব যখন চরমে পৌঁছায়, ঠিক তখনই নেমে আসে সেই ভয়ঙ্কর দিনটি। 15 জুলাই 2026 ভোর থেকেই সেই ফ্ল্যাটে পরিস্থিতি এক অস্বাভাবিক মোড় নিতে শুরু করে। ডক্টর কিরণ প্রতিদিন অত্যন্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে হাসপাতালে পৌঁছাতেন, কিন্তু সেদিন সকাল 11টা বেজে গেলেও তিনি হাসপাতালে অনুপস্থিত ছিলেন। হাসপাতালের রোগী ও সহকর্মীরা তার জন্য অপেক্ষা করছিলেন। একসময় সময়নিষ্ঠ চিকিৎসকের এভাবে কোনো যোগাযোগ ছাড়াও অনুপস্থিতি থাকাটা বেশ অস্বাভাবিক ছিল। পরিস্থিতি বিবেচনা করে হাসপাতালের কর্তৃপক্ষ কিরণের মোবাইলে ফোন করার সিদ্ধান্ত নেন। তবে ফোনটি কিরণ রিসিভ করেননি, রিসিভ করেছিলেন প্রিয়াঙ্কা। আর শান্ত গলায় তিনি জানান ডক্টর কিরণের শরীরটা অসুস্থ, তাই তিনি ঘুমাচ্ছেন এবং ঘুম থেকে উঠলেই হাসপাতালে চলে যাবেন। অবশ্য প্রিয়াঙ্কার কথায় কোনো সন্দেহ না করে হাসপাতালের কর্মীরা আরও কিছু সময় অপেক্ষা করেন। দুপুরের দিকে একটি জরুরি অপারেশনের জন্য ডক্টর কিরণের উপস্থিতি অত্যন্ত বাধ্যতামূলক হয়ে পড়ে। এবার হাসপাতাল থেকে আবারও ফোন করা হলে প্রিয়াঙ্কা তার আগের বক্তব্য বদলে ফেলেন। তিনি জানান কিরণ ইতিমধ্যেই তৈরি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে গেছেন, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হলেও ডক্টর কিরণ হাসপাতালে গিয়ে পৌঁছাননি। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় এবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন ডক্টর কিরণের পরিবারের সদস্যরাও। তারা এবার একের পর এক ফোন করতে শুরু করেন, কিন্তু প্রিয়াঙ্কা প্রতিবারই এক এক রকম অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকেন। কখনো বলেন কিরণ ঘুমাচ্ছেন, আবার কখনো বলেন তিনি বাইরে বেরিয়ে গেছেন, আবার কখনো কখনো তিনি দাবি করেন যে তিনি নাকি হাসপাতালেই আছেন। একই মানুষের একই সময়ে বিভিন্ন স্থানে থাকার এই অসঙ্গতিপূর্ণ উত্তরগুলো এই পরিবারের মনে তীব্র সন্দেহের জন্ম দেয়।
কোনো উপায় না দেখে সেদিন বিকালের দিকে ডক্টর কিরণের স্বজনরা সরাসরি তাদের সেই ফ্ল্যাটে গিয়ে পৌঁছায় এবং সেখানে পৌঁছে তারা প্রথমে আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন, কিন্তু সারা দিনের মধ্যে কেউই কিরণকে ফ্ল্যাট থেকে বের হতে দেখেননি। এতে তাদের আশঙ্কা আরও দৃঢ় হয়। এরপরে আত্মীয় স্বজনরা যখন ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ান এবং ভেতর থেকে কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছিল না, তবে দরজা ভেতর থেকে লক করা ছিল না, তো সাড়া শব্দ না আসায় বাধ্য হয়ে তারা দরজায় সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে যায় এবং তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন ঘরের ভিতরের পরিবেশটা ছিল সম্পূর্ণ নিস্তব্ধ। এরপরে আত্মীয় স্বজনরা ডক্টর কিরণের নাম ধরে ডাকতে ডাকতে ঘরের ভেতরের দিকে এগিয়ে যান। এরপরে যখন তারা শোবার ঘরের দরজা ঠেলে ভেতরে পা রাখেন তখন তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বিছানার উপরে অত্যন্ত নিথর এবং নির্লিপ্ত ভঙ্গিতে শুয়েছিলেন প্রিয়াঙ্কা। চারপাশে কি ঘটছে কি হচ্ছে যেন সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। তিনি মনোযোগ দিয়ে তার মোবাইল ফোনটি হাতে ধরে রিলস দেখছিলেন, আর ঠিক সেই বিছানার পাশেই অর্থাৎ ঘরের মেঝেতে ভেসে যাচ্ছিল রক্ত, আর সেখানে নিথর হয়ে পড়েছিলেন ডক্টর কিরণ, আর ঠিক তার পাশেই চরম মারাত্মক ক্ষত নিয়ে পড়েছিলেন 8 বছরের শিশু নিহিত। এমন একটি নারকীয় স্তব্ধ করে দেওয়ার মতো দৃশ্য দেখে উপস্থিত স্বজনরাও এক মুহূর্ত দেরি না করে অবিলম্বে স্থানীয় থানায় খবর দেন। খবর পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হুবলি ধারওয়ার থানার পুলিশ এবং তদন্তকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ দ্রুত ফ্ল্যাটে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমেই চিকিৎসকদের একটি জরুরি দলকে ডেকে আনা হয় এবং সেখানে পৌঁছে দেখা যায় যে ডক্টর কিরণের দেহে প্রাণ নেই, অর্থাৎ ডক্টর কিরণ মারা গেছে। তবে 8 বছরের শিশু নিহিতের পালস তখনও খুব ক্ষীণভাবে চলছিল। এরপরে পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শিশুটিকে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও ঘরের ভিতরে বসে থাকা প্রিয়াঙ্কার মধ্যে কোনো ধরনের অনুশোচনা বা আতঙ্কের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছিল না। পুলিশ যখন প্রিয়াঙ্কাকে কাস্টাডিতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই ঘটে এক নাটকীয় ঘটনা। কারণ প্রিয়াঙ্কা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং তিনি অজ্ঞানও হয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় তিনি নিজে থেকেই শরীরে অতিরিক্ত মাত্রায় ইনসুলিন ইনজেক্ট করেছিলেন, যার ফলে তার রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বিপজ্জনকভাবে 40-এর নিচে নেমে এসেছিল। তদন্তকে বিভ্রান্ত করতে বা আত্মহত্যা করার ভান করতে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলে ধারণা করা হয়। এরপরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশের নজরদারিতেই তার চিকিৎসা শুরু করা হয় এবং 2 দিন পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে পুলিশ প্রিয়াঙ্কাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপরে জিজ্ঞাসাবাদ কক্ষে অভিজ্ঞ গোয়েন্দাদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। ঘটনাটিকে বিভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফরেনসিক রিপোর্ট এবং পারিপার্শ্বিক প্রমাণের মুখে দাঁড়িয়ে অবশেষে তিনি স্বীকার করেন কিভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় এই পুরো হত্যাকাণ্ডের ছক করেছিলেন। প্রিয়াঙ্কার বায়ান অনুযায়ী এটি কোনো আসমিক রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত ছিল না, বরং দিনের পর দিন ধরে নিখুঁতভাবে পরিকল্পিতভাবে সাজানো একটি হত্যাকাণ্ড। 15 জুলাইয়ের সেই মর্মান্তিক ভোরের কয়েক ঘন্টা আগে অর্থাৎ 14 জুলাইয়ের রাতে প্রিয়াঙ্কা নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন। ডক্টর কিরণ পেশায় একজন অজ্ঞানের ডাক্তার হওয়ায় তাদের বাড়িতেই বিভিন্ন অজ্ঞান করার ইনজেকশন মজুত করা থাকত। এরপরে প্রিয়াঙ্কা অত্যন্ত চতুরতার সঙ্গে ঘুমন্ত কিরণের শরীরে অ্যানেস্থেশিয়ার একটি মারাত্মক হাই ডোজ প্রয়োগ করেন এবং সেই ওষুধটি রক্তে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিরণ গভীরভাবে অসাড়তায় তলিয়ে যান। ফলে কোনো চিৎকার বা প্রতিরোধ করার সামর্থ্য তার ছিল না। স্বামী সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে পড়ার পর প্রিয়াঙ্কা পাশের ঘরে ঘুমে আচ্ছন্ন 8 বছরের শিশু নিহিতের উপরেও একইভাবে এই অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন। এরপর গৃহ পরিচালিকা যাতে সকালে এসে কোনো রকম বাধা তৈরি করতে না পারে
সেজন্য তিনি সকাল 10টার দিকেই ফোন করে পরিচালিকাকে সেদিন কাজ করতে আসতে বারণ করে দেন। অর্থাৎ সেই কাজের লোক যিনি কিরণের বাড়িতে কাজ করতেন তাকে কাজ করতে আসতে নিষেধ করে দেওয়া হয়। সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার পর ঘরে থাকা ধারালো সার্জিক্যাল ছুরি দিয়ে প্রিয়াঙ্কা কিরণের উপরে একের পর এক নৃশংস আঘাত করেন। অবাক শরীরে ডক্টর কিরণ প্রতিরোধ করার বিন্দুমাত্র সুযোগ পাননি। তার শরীরে প্রায় 18টিরও বেশি গভীর আঘাত করা হয় এবং তার মৃত্যুকেও পুরোপুরি নিশ্চিত করা হয়। এরপরে প্রিয়াঙ্কা পাশের ঘরে গিয়ে অবাস নিহতের বুকেও একইভাবে ধারালো অস্ত্র দিয়ে 8 বার আঘাত করেন। শিশুটি মারা গেছেন ভেবে তাকে মেঝেতে ফেলে রেখে প্রিয়াঙ্কা আবারও নিজের ঘরে ফিরে আসেন। নিজের সব রক্তের দাগ পরিষ্কার করে স্বাভাবিক পোশাকে বিছানায় শুয়ে প্রিয়াঙ্কা অপেক্ষা করতে থাকেন এবং চরম নির্বাক চিত্তে মোবাইলে রিলস দেখতে শুরু করেন, যেন ঘরে কিছুই ঘটেনি। হত্যার ঠান্ডা মাথায় পরিকল্পনা এবং নৃশংস বাস্তবায়নের বিবরণ পাওয়ার পরেও তদন্তকারী কর্মকর্তাদের মনে সবচেয়ে একটি বড় প্রশ্ন রয়ে গিয়েছিল। ঠিক কী কারণে একজন সুশিক্ষিত এবং পেশাদার চিকিৎসক এমন বীভৎস অপরাধে লিপ্ত হলেন? 8 বছরের এক অবোধ শিশু এবং নিজের জীবন সঙ্গিনীর প্রতি কেন তার মনে এত বড় হিংস্রতা জন্মেছিল? জিজ্ঞাসাবাদ কক্ষে এই প্রশ্নের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা প্রথমে কয়েক মুহূর্ত চুপ ছিলেন। এরপর অত্যন্ত শান্ত এবং নির্ভাবা কণ্ঠে যে কারণগুলো তিনি প্রকাশ করেন তা শুনে উপস্থিত অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের বুক কেঁপে উঠেছিল। প্রিয়াঙ্কার মূল ক্ষোভ ছিল ডক্টর কিরণের চরিত্র এবং তার সততা নিয়ে। প্রিয়াঙ্কা দাবি করেন তিনি নাকি দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে কিরণ নাকি বাইরে কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। এই সন্দেহ প্রিয়াঙ্কার মনে এতটাই গভীর মানসিক বিকার এবং আবেশ তৈরি করেছিলেন যে তিনি কিরণের প্রতিটি পদক্ষেপকে সন্দেহজনক মনে করতেন। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে কিরণের ব্যাপারে এমন কোনো পরকীয়ার সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি, তবে প্রিয়াঙ্কার এই অবসেসিভ মানসিকতায় তাদের এই দাম্পত্য সম্পর্ককে বিষিয়ে তুলেছিল। তবে এর চেয়ে ভয়ঙ্কর ছিল শিশু নিহিতকে নিয়ে তার স্বীকারোক্তি। প্রিয়াঙ্কা জানান তিনি নিহিতকে কেবল তার একজন সৎ সন্তান হিসাবেই দেখতেন না, বরং তাকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে করতেন। কিরণের প্রথম বিবাহের সন্তান হওয়ায় নিহিতকে তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। প্রিয়াঙ্কার মতে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনের যে অশান্তি এবং অমিল হতো তার প্রধান অনুঘটক ছিলেন নাকি ওই শিশুটি। তিনি বিশ্বাস করতেন নিহিত এই পৃথিবীতে না থাকলে কিরণের সমস্ত মনোযোগ এবং সম্পদ শুধুমাত্র তারই আয়ত্তে থাকবে। পুলিশের কাছে কোনো অনুশোচনা ছাড়াই প্রিয়াঙ্কা স্বীকার করেন নিহিতের অস্তিত্বই তার চোখে প্রতিদিনের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আর কিরণকে শেষ করার পাশাপাশি তিনি স্থির করেছিলেন যে অশান্তির মূল উৎস হিসাবে চিহ্নিত ওই শিশুটিকেও এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবেন। চিকিৎসার মতো মহান পেশায় যুক্ত হওয়ার সত্ত্বেও স্রেফ অবসেসিভ সন্দেহ এবং নিষ্পাপ শিশুর প্রতি অন্ধ হিংসার কারণে কিভাবে একজন মানুষ এমন নৃশংস রূপ নিতে পারে? প্রিয়াঙ্কার মুখ থেকে এই নির্মম সত্য শোনার পর স্থানীয় সাধারণ মানুষ তো বটেই, পুলিশ প্রশাসন পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। অবশ্য বর্তমানে ডক্টর প্রিয়াঙ্কাকে পুলিশে রিমান্ডের শেষে বিচার বিভাগীয় হেফাজতে অর্থাৎ জেল হেফাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় পরিকল্পিত হত্যা এবং হত্যার চেষ্টার অভিযোগে চার্জশিট গঠন করা হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। তদন্তে সংগ্রহ করা ফরেনসিক প্রমাণ এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ প্রিয়াঙ্কার বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ফলে এই মামলায় তার কঠোরতম শাস্তি হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। অন্যদিকে এই ভয়াবহ ঘটনার একমাত্র স্বস্তির খবর হলো 8 বছরের শিশু নিহিত চিকিৎসকদের নির্লস প্রচেষ্টা এবং সময়মতো চিকিৎসা পাওয়ার কারণে মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এসেছে। বর্তমানে সে স্বজনদের হেফাজতে রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতাকে তুলে ধরে। শিক্ষা, উচ্চ ডিগ্রি অথবা সামাজিক প্রতিষ্ঠা
কোনোটি একজন মানুষের মানসিক সুস্থতা বা মানবিক মূল্যবোধের নিশ্চয়তা এনে দেয় না। যখন কোনো সম্পর্কে অতিরিক্ত সন্দেহ, ঘৃণা অথবা মানসিক বিষাক্ততা ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করে, তখন সময় মতো পরিবারের সহযোগিতা নেওয়া এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।